বাংলাদেশেরই একজন ব্লগার, তার সঙ্গে আমরা কথা বলছিলাম গতকাল, শেখ ফরিদ। তিনি বলছিলেন যে বাংলাদেশের ভেতর মুসলিম ব্রাদারহুড, তুরস্ক, মালয়েশিয়ার কয়েকটা সংগঠন এবং পাকিস্তান, এই জায়গাগুলো থেকে টাকা ঢুকছে। উদ্দেশ্যটা কি না ধর্মান্তরণ করা এবং ভারতের বিরুদ্ধে একটা তাদের মধ্যে থেকে একটা বিদ্রোহ দানা বাঁধছে। এই কারণে বাইরে থেকে অর্থ ঢুকছে। কোথাও গিয়ে কি এটাও এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে? এই যে নন কনভেনশনাল অ্যাপ্রোচটা অবশ্যই মাথা ব্যথার কারণ। মানে আপনি আগের প্রশ্নতে যেটা প্রক্সি ওয়ার, হ্যাঁ, আগের প্রশ্নটা যেটা করলেন ওটা কনভেনশনাল ওয়ারফেয়ার, বাট এই যে এখন প্রশ্নটা করলেন এটা নন কনভেনশনাল ওয়ারফেয়ার। নন কনভেনশনাল ওয়ারফেয়ার সবসময় চিন্তার কারণ। আমি আপনি কথা বলছি, আমরা হয়তো জানতেই পাচ্ছি না আমাদের আশেপাশে এমন কোনো একটা মানে পোটেনশিয়াল ট্রিগার ঘুরে বেড়াচ্ছে, যে আমাদের বন্ধু সেজে আছে, যে আমাদের ভাই সেজে আছে, বোন সেজে আছে, সে কখন হিউম্যান বম্ব হয়ে যাচ্ছে, সে কোনো একটা জায়গায় গিয়ে একটা ব্লাস্ট করিয়ে দিল, একটা পলিটিক্যাল লিডারকে শুট করে দিল। সব এইগুলো জানা যায় না। যেমন বাংলাদেশের এত মানুষ শুনলাম নাকি মৃত্যুর পরে যে উসমান হাদিকে ভালোবাসতো, কে বাইক চালাতে যেতে গুলি করে দিয়েছে? কেউ ওরা জানতে পেরেছিল যে এই লোকটা গুলি করতে পারবে? পরবর্তীকালে শুনছি সে তো নাকি তার আশেপাশেই ঘুরে বেড়াতো। তা আশেপাশে ঘুরে বেড়াতো, তোমরা বুঝতে পারোনি গুলি করবে কেন? কারণ আপনি যখন সাপের ব্যবসায় নেমেছেন, ছোবল আপনাকে খেতেই হবে ম্যাডাম। সুতরাং সেই ছোবলটা যদি বিষধর হয়, মৃত্যু অবশ্যম্ভাবী। যদি সেই ছোবলটা বিষধর না হয়, এই যাত্রায় বেঁচে গেলেন। পয়েন্টটা হচ্ছে, দেখুন, ভারতবর্ষে ঢোকানোর জন্য পোটেনশিয়াল ট্রিগার আপনারা তৈরি করছেন, তাতে তুরস্ক সাহায্য করছে, পাকিস্তান তো এই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তারা তো তৈরি করতে মানে প্রচুর গ্র্যাজুয়েট অফ টেররিজম তৈরি করেছে, গ্যাট যেগুলোকে বলে। তো সেই লোকগুলোকে তৈরি করছে, সেটা খুবই ভালো। তবে সেই লোকগুলোই আবার মানে প্রজেক্ট বানাতে গিয়ে হাদিকে মেরে দিয়েছে না, এরকম নয় তো। পয়েন্টটা হচ্ছে, দেখুন, আমরা জানি নন কনভেনশনাল ওয়ারকে কিভাবে খেলতে হয়, আমরা জানি নন কনভেনশনাল অ্যাক্টার্সদের কিভাবে ট্রিট করতে হয়। সুতরাং আমাদেরকে এইসব ভয় দেখিয়ে লাভ নেই। বিশ্বাস করুন, আমরা এক ফ্রন্টে পাকিস্তানকে দেখি, অন্য ফ্রন্টে আমরা বাংলাদেশকেও দেখি। সুতরাং আমরা জানি কিভাবে সামরিকভাবে গোটা ব্যাপারটা খেলতে হয়। এই যে জিনিসগুলো করলে হয়তো, হ্যাঁ, টুকিটাকি কিছু ক্ষতি হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটা বাস্তব যে যদি টুকিটাকি কিছু হয়, তাহলে বাংলাদেশকে যদি সেই টুকিটাকি রিটালিয়েশন দেওয়া হয়, যেমন তাদের পিতামহ পাকিস্তানকে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু বাংলাদেশ জায়গাটার পক্ষে একটু কঠিন ম্যাপে নিজেকে খুঁজে পাওয়া। কোথাও গিয়ে কি আমরা যদি এভাবে একটু ভাবি যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে ঘুঁটি সাজিয়ে বারবার তো ভারতের দিকে একটা প্রচ্ছন্ন একটা টার্গেট আগে থাকতেই করেছে, আমরা এটা নিয়েও আলোচনা করেছি যে সেন্ট মার্টিন দ্বীপ কেন বাংলাদেশের নজরে ছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কোথাও কি ভারতের এই পদক্ষেপ পরোক্ষে ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া, যে ভারত এবার পদক্ষেপ নিতে শুরু করলো? দেখুন, আমার এক গুরু একটা দুরন্ত টেকনিক শিখিয়েছিলেন। ধরুন 5-6 জন লোক খুব বিরক্ত করছে আপনাকে, তার থেকে একটাকে টার্গেট করে বেছে নেবেন, এবং প্রেফারেবলি বেছে নেবেন যেটা স্মলেস্ট, উইকেস্ট অ্যান্ড দ্য মোস্ট ডিজায়ারেবল, মানে যাকে আপনি কন্ট্রোল করতে পারেন। তুলে নিয়ে উদম পেটান, এবং বাকি 4 জনের কাছে অটোমেটিক্যালি বার্তা চলে যায় যে ইনি কিন্তু রেগে গেলে যদি পেটায়, তাহলে কিন্তু আমাদেরও এরকম একটা কিছু হতে পারে। তখন কিন্তু লজিক্যালি ভাবে না। সো এই সাইলেন্ট বার্তা দেওয়ার যে পুরনো অভ্যেসটা, এটা তো ভারতের আছে, বাস্তবিক আছে। তো পয়েন্টটা হচ্ছে, সেটা ডোনাল্ড ট্রাম্প যদি বুঝতে পারেন ভালো। আদারওয়াইজ বারবার টুইট করলে বা বারবার বিভিন্ন রকম হোয়াইট হাউসের লেটার হেডে লেটার লিখলে, উনি যদি মনে করেন আমেরিকার ইতিহাস বদলে দেবেন, তাহলে বেস্ট অফ লাক। দেখুন, ইমপিচমেন্ট হতে পারে, সরকার পড়ে যেতে পারে, সরকার ডিভ্যালুড হয়ে যেতে পারে। জেডি ভান্স ভীষণভাবে আগ্রহী সরকার যদি কোনো খারাপ সময় আসে পাশে দাঁড়াবার। বিভিন্ন সেনেট বিভিন্ন রকম বক্তব্য রাখছে। তো আমেরিকার গভর্নমেন্ট কি স্টেবল আছে, এটাও একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত এটাও বোঝার যে আমেরিকার গভর্নমেন্ট যদি স্টেবল থাকে, তাহলে সেটা কতদিন স্টেবল থাকবে। আর আমেরিকা যে কথাগুলো বলছে, সেই কাজগুলো করার পর যদি করার জন্য কোনো রকম প্রবণতা দেখায়, তাহলে আমেরিকার ব্যালেন্সটা নিজেই আমেরিকা হারিয়ে ফেলবে না তো? সেটা যেমন প্রশ্ন উঠে আসছে বারবার করে, তেমনি এই যে পশ্চিমের দেশগুলোর কথা আপনি বলছেন, একই রকম ভাবে যদি পাকিস্তান,
তুরস্ক বা এই যে মুসলিম ব্রাদারহুড, যে তথ্যগুলো ইতিমধ্যেই সামনে উঠে আসছে, টার্কি ড্রোন তো আমরা উঠতে দেখেছি, যে ভারত বাংলাদেশ সীমান্তে টার্কি ড্রোন উঠছে, তাহলে কি কোথাও গিয়ে একটা তাদেরকেও বার্তা দিয়ে রাখা? পাকিস্তানের না এয়ারপোর্টে ঠিক করার জন্য এখনো টেন্ডার বের করে, প্রতি সপ্তাহতেই বের করে, কেউ টেন্ডারে পার্টিসিপেট করে না। তো যেই দেশটার এয়ারপোর্টই ঠিক করতে পারছে না, তাদের মানে তারা এবার আমাদের ওখানে প্লেন চড়িয়ে এসে ক্ষতি করবে, যাদের নিজের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট গুলো ঠিক কি স্টেটাসে আছে সেটা পাবলিকলি বলতে পারছে না, এবং যারা আমাদের 65টা রাফেল ধুলোয় মিশিয়ে দিয়েছে, 65 না হোক, এতদিনে তো হয়েই গেছে, 5 থেকে শুরু হয়েছিল, 7-8 অব্দি আমি শুনেছি, এখন হয়তো বাড়তে বাড়তে 60-65টা এসেই দাঁড়িয়েছে পাকিস্তান যতগুলো আমাদের ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তারা একটারও ছবি দেখাতে পারে না। সেই দেশটাকে কম্পিট করার জন্য ভারতবর্ষকে প্রচন্ড রকম একটা স্ট্র্যাটেজিক স্টান্ট নেওয়ার কি আজকের ডেটে প্রয়োজন আছে? শুনুন, একটা কথা আমি বলি, ভারতবর্ষ এতটাই প্রিপেয়ার্ড জায়গায় আছে না এখন, আজ থেকে 2 মাস 3 মাস আগে ইভেন অপারেশন সিন্দুরও যখন করেছিল ভারতবর্ষ, হয়তো ভারতবর্ষের প্রিপেয়ারনেসটা এতটা ছিল না। ভারতবর্ষ আজকের ডেটে যেভাবে প্রিপেয়ার্ড আছে, 3 ফ্রন্ট প্রিপারেশন ভারতবর্ষের আছে। এই ত্রিশূল প্রিপারেশন ভারতবর্ষের এর আগে কোনোদিন কেউ উইটনেস করেছে কিনা দেখেনি। অপারেশন সিন্দুর শুধু একটা সিনেমার ট্রেলার ছিল, গোটা সিনেমা যদি কেউ দেখতে চায়, ভারতবর্ষ যত্ন সহকারে তাকে দেখিয়ে দেবে, এবং সেই জায়গায় কিন্তু এখন ভারতবর্ষ আছে। সুতরাং পাকিস্তানও যদি আপনি মনে করেন সলতে নিয়ে ছেলে খেলা করে, বা তুরস্কও যদি আগুন নিয়ে ছেলে খেলা করে, ভুলে গিয়ে যাবেন না, ঘি আমাদের কাছে পরিপূর্ণ আকারে আছে, এরই মধ্যে ঢেলে দিলে এরই সব মধ্যে সময় আপনি চলে তো যাবে। জানেন সুভাষিস, যে এরই মধ্যে একটা নতুন মৌ স্বাক্ষরিত হয়েছে সাসাকাওয়ার সঙ্গে, একটা জাপানি কোম্পানি, এবং তাদের বিভিন্ন জায়গাতে অফিস রয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি, যে বঙ্গোপসাগরের একটা অংশ নাকি তাদেরকে তুলে দেওয়া হচ্ছে গবেষণার জন্য। এবং সেই কোম্পানিটা অর্থাৎ সাসাকাওয়া, সেগুলো দেখতে গিয়ে আমাদের যেগুলো নজরে এলো, যে এর সঙ্গে আমেরিকার একটা সম্পর্ক রয়েছে, চায়নার একটা সম্পর্ক রয়েছে, এরকম বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাহলে কি অতি নিঃশব্দে নোবেল লরিয়েট তো একজন মোহাম্মদ ইউনুস, তার তীক্ষ্ণ বুদ্ধি তো রয়েছে, কথা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, যেভাবেই হোক নোবেলটা তো তার কাছে রয়েছে, তিনি তো নোবেল জিতেছেন, তার নাম আমরা নোবেল লরিয়েট হিসেবে বারবার সামনে আনি। তাহলে কি কোথাও গিয়ে এগুলো এই পদক্ষেপগুলোরই পাল্টা, বা এই যে সেভেন সিস্টার্স দখল করে নেব, কিংবা যে ম্যাপ ভারতের বিভিন্ন অংশকে ঢুকিয়ে দিয়ে বইয়ের মধ্যে সেই বই শমশাদ মির্জার কাছে তুলে দেওয়া, কোথাও গিয়ে কি এইগুলোকে ভীষণভাবে ভারতকে যে উস্কানি দেওয়া হচ্ছিল, তারই পাল্টা হিসেবে কি আমরা এটাকে দেখতে পারি? মোহাম্মদ ইউনুসের কন্ট্রোলে কিচ্ছু নেই। আর এই ধরনের এজেন্সিজ বা অর্গানাইজেশনস গুলো মাল্টি গভর্নমেন্টাল ফেসড একটা প্রেজেন্সে কাজ করে। এটা কোনোদিনই এরম নয় যে আমেরিকার দ্বারা চালিত বা চায়নার দ্বারা চালিত, হতে পারে আগামী দিনে গিয়ে দেখবেন ভারতেরও কোনো ইনভেস্টমেন্টকে কাজে লাগিয়ে এরা কাজ করছে। সুতরাং এটা এটা বলার কোনো মানেই হয় না যে এরা শুধুমাত্র একটা কোনো গভর্নমেন্টের হয়ে কাজ করে। দ্বিতীয়ত, যখন এরা কাজ করে, এদের মূলত কিছু টাস্ক দেওয়া হয়, কিছু রিজন সম্বন্ধে কিছু ডেটা কালেক্ট করতে হয়, কিছু রিজন সম্বন্ধে কিছু স্ট্র্যাটেজিক প্রেজেন্স কালেক্ট